ওয়েলকাম টু মাই ইউটিউব ক্লাস। আমার ইউটিউবের ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা সিটেটের অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট জুলাই সেশনে 7 জুলাইয়ে রয়েছে যে এক্সাম, ওই এক্সামের জন্য আমরা একটি সাবজেক্ট নিয়েছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটি চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট ক্লাসের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটি অলরেডি আমরা কমপ্লিট করেছি, এলাবোরেট এক্সপ্লেনেশন হয়েছে, এবং আশা করি আপনাদের ডাউটও নেই এই চ্যাপ্টারের মধ্যে। লাস্ট যে চ্যাপ্টারটি কমপ্লিট হয়েছে, এবং আজকে যে চ্যাপ্টার নিয়ে এসেছি তা হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস। আজকে এত ইজি একটি চ্যাপ্টার আপনি বলতে পারেন। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটু টাফ হয়, একটু বেশি টাফ, কিন্তু সোশ্যালাইজেশন চ্যাপ্টারটা একদম ইজি চ্যাপ্টার। আমরা দেখব সোশ্যালাইজেশন চ্যাপ্টার আজকে বুঝবো। আর যারা আজকে নতুন আমার ক্লাস দেখছেন বা ক্লাস জয়েন করেছেন, আপনাদেরকে বলে দিই, আমার এই ইউটিউবের চ্যানেলে বা এই ক্লাসের মধ্যে আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস চলছে। আপনি যদি আসাম ডায়েরি রিক্রুটমেন্টের একজন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, তাহলে প্লেলিস্টে প্রায় 7টির অবধি ক্লাস হয়ে গিয়েছে, আপনি গিয়ে দেখে নেবেন। এবং সিটেটের ক্লাস চলছে, এইভাবে সিটেটের ক্লাস চলবে এবং আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাসও চলবে। তো দেখা যাক, আজকে আমরা ক্লাসটি শুরু করে নিই। চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ সিডিপি আমরা বলে থাকি, শর্ট ফর্ম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা আজকে দেখব যে সোশ্যালাইজেশন এই প্রসেস অর্থাৎ সোশ্যালাইজেশন এই চ্যাপ্টারটি আজকে আমরা কভার করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নিব হোয়াট ইজ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কাকে বলে? তো একটু কনসেপচুয়াল বুঝতে হবে, না হয় আপনি আনসারিং করতে পারবেন না। এবং আমরা প্রথমে বুঝবো সোশ্যালাইজেশন প্রসেস, তারপর আমরা দেখব ফিচার্স অফ সোশ্যালাইজেশন, তারপরে টাইপস অফ সোশ্যালাইজেশন দেখব, তারপরে কিছু এজেন্টস রয়েছে সোশ্যালাইজেশনসের, তারপরে ওগুলো আমরা দেখব, বুঝবো। এবং একটি আমি থিওরিও নিয়ে এসেছি, থিওরিগুলি জাস্ট হাইলাইট করে লিখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়, ভিডিওটি বেশি লং না হয়। জাস্ট মেইন হেডলাইনগুলি আমি লিখে নিয়েছি, এগুলি পয়েন্টগুলি আমরা আন্ডারস্ট্যান্ডিং করব এবং এক্সপ্লেইনের সাথে সাথে বোঝার চেষ্টা করব এবং বুঝবো। তো আমরা যে ইউরি বর্নফেন বার্নারের থিওরিটি নিয়ে এসেছি, ইকোলজিক্যাল সিস্টেম থিওরি অথবা মডেল দিয়েছিলেন তিনি, ওই থিওরিটি বুঝবো এবং তারপরে আমাদের সোশ্যালাইজেশন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এরপরে শেষের দিকে আমরা আজকে যদি সময় আমাদের হাতে হয়, একটু শর্ট সময় হয়ে যায়, তাহলে দেখব আমরা প্রফেসর স্মিথ উনি দিয়েছিলেন একটি শিশুর কীভাবে ভাষা ডেভেলপমেন্ট হয়, জন্ম থেকে নিয়ে 6 বছর অবধি পর্যন্ত একটি শিশুর কীভাবে ভাষা ডেভেলপমেন্ট হয় এবং প্রতিটি ইয়ারে কটি ওয়ার্ড শিখতে পারে, এক্সামের মধ্যে এসেছিলো, যেগুলি ইম্পর্টেন্ট ওগুলি টপিক নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই হোয়াট ইজ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন শব্দটার অর্থ হচ্ছে সামাজিকরণ, অর্থাৎ সমাজে একজন মানুষ যখন সামাজিক নিয়ম নীতি রুলসগুলি বুঝে এবং এই সামাজিক নিয়ম নীতি রুলসগুলোকে তার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে, তখনই বলা হয় সোশ্যালাইজড পারসন। তো সোশ্যালাইজেশন হচ্ছে প্রত্যেকটি কালচারের, প্রত্যেকটি সমাজের একটি নির্দিষ্ট আপনি বলতে পারেন একটি নির্দিষ্ট রুলস রয়েছে, নির্দিষ্ট নিয়ম রয়েছে, আইডিওলজি রয়েছে, নির্দিষ্ট কিছু সিস্টেমেটিক প্রসেস রয়েছে, যে ওইগুলি নির্দিষ্ট কালচারে আলাদা আলাদা কালচার রয়েছে। আমাদের ভারতবর্ষ একটি সোনার ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন এবং প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষের আলাদা আলাদা কালচার্স রয়েছে, আলাদা আলাদা রুলস নিয়মস রয়েছে। তো ওই প্রত্যেকটা সমাজের মধ্যে আপনি যে সমাজে বসবাস করেন, ওই সমাজের রুলস নিয়মগুলি মেনে সমাজের মধ্যে আপনি যখন একটু সামাজিক রুলসগুলি মেনে, নিয়মগুলি মেনে আপনার জীবনের সাথে অ্যাডজাস্ট করে আপনি চলতে পারবেন এবং তা মানতে পারবেন, তখন আমরা বলবো সোশ্যালাইজ পারসন। অর্থাৎ সোশ্যালাইজেশন বলা হয় একটি সমাজের কিছু আইডিওলজি রয়েছে, সমাজের মধ্যে কিছু রুলস রয়েছে, নিয়ম রয়েছে, এই নিয়ম রুলস আইডিওলজি মেনে একটি সমাজকে অনুসরণ করাই হচ্ছে সোশ্যালাইজেশন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা দেখব ফিচার অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ বৈশিষ্ট্য কী হতে পারে সোশ্যালাইজেশনে। ফার্স্ট পয়েন্ট আমি লিখেছি, সোশ্যালাইজেশন হচ্ছে ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সোশ্যালাইজেশন একটি কন্টিনিউয়াস প্রসেস। আমরা দেখেছিলাম যেভাবে ডেভেলপমেন্ট একটি শিশু জন্ম থেকে শুরু হয়, সেম তেমনিভাবে একটি শিশু সোশ্যালাইজেশন জন্ম থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ সোশ্যালাইজেশন একটি কন্টিনিউয়াস প্রসেস। এক্সামের মধ্যে আসে, কীভাবে এক্সামে আসে আমরা যখন এক্সপ্লেনেশন শেষ করে নেব, তারপর আমরা দেখব যে এক্সামে কী কী পয়েন্ট এসেছিল, লাস্ট ইয়ারে কী কী এসেছিলো, এগুলি নিয়ে আলোচনা করব। কীভাবে কোয়েশন আসতে পারে, আপনি আনসারিং কীভাবে করবেন, অথবা কনসেপচুয়াল আসলে কীভাবে প্রশ্ন করবে, আনসার কীভাবে হবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই যে ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য অফ সোশ্যালাইজেশনের বৈশিষ্ট্য আমরা দেখে নেই। বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যালাইজেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ফার্স্ট অফ অল বৈশিষ্ট্য,
প্রথম যে ক্যারেক্টারিস্টিক অথবা বৈশিষ্ট্য সোশ্যালাইজেশনের হচ্ছে যে সোশ্যালাইজেশনটি জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত একটি মানুষের জীবনে চলতে থাকে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস ডেভেলপমেন্টের মতো ওম টু টুম চলতে থাকে সোশ্যালাইজেশন। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক অথবা বৈশিষ্ট্য বলতে পারেন। সেকেন্ড হচ্ছে সোশ্যালাইজেশনের ক্যারেক্টারিস্টিক বলতে পারেন, আমি নিজে একটু ইজিলি লিখেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি এবং আপনারা বুঝতে পারেন। হেল্পস টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার। সোশ্যালাইজেশনে কী করে একজন মানুষকে সোশ্যালাইজ করে তোলে, তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে একজন মানুষের বিহেভিয়ার আচার আচরণকে সোশ্যালাইজ করে তোলে, সভ্য করে তোলে। একটি সমাজের মধ্যে অনেকটা নিয়ম রুলস রয়েছে, যে অনেকটা নিয়ম অ্যাকসেপ্টেবল রয়েছে, অনেকটা অ্যাকসেপ্ট হয় না, যে অ্যাকসেপ্টেবল রয়েছে ওই নিয়মগুলি ওকে মানতে হবে এই সমাজের মধ্যে বসবাস করতে হলে। তাই এই কী করে সোশ্যালাইজেশনের বৈশিষ্ট্য হচ্ছে যে একটি সমাজের মধ্যে একজন মানুষের হিউম্যান বিহেভিয়ারটা কন্ট্রোল করে। সমাজীকরণ যদি না হতো তাহলে মানুষ যেভাবে তার ভালো লাগতো ওইভাবে চলতো। সমাজের যদি রুলস নিয়ম থাকতো না, সোশ্যালাইজেশন এবং সমাজের আইডিওলজি না থাকতো, তাহলে সবাই কীভাবে একদম এলোমেলোভাবে চলাফেরা করতো, যার যেভাবে ইন্টারেস্ট হতো যেভাবে ইচ্ছা হতো ওইভাবে চলাফেরা করতো। তো সোশ্যালাইজেশন কী করে, সোশ্যালাইজেশনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যালাইজেশন হেল্পস টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার। মানুষের বিহেভিয়ার আচার আচরণকে কন্ট্রোল করে সোশ্যালাইজেশনের দ্বারা আরেকটা বৈশিষ্ট্য। তারপর আমরা দেখি সোশ্যালাইজেশন কী করে। আমি 4টি বৈশিষ্ট্য লিখেছি যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিল, কীভাবে এসেছিল আমি তা পরে আলোচনা করব। 4টি বৈশিষ্ট্য লিখেছি এবং সোশ্যালাইজেশন যদি আপনি বুঝে নেন তাহলে আরও অসংখ্য বৈশিষ্ট্য আপনি লিখতে পারবেন। তারপর হচ্ছে হেল্পস টু নো সোশ্যাল রুলস। সোশ্যালাইজেশন মানুষকে কী করে সাহায্য করে জানতে সামাজিক রুলগুলি। একটি সমাজে একটি মানুষ সোশ্যালাইজ আমরা তখনই বলবো যখন সে একটি সমাজের রুলসগুলি জানবে এবং সে তার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়িত করবে এবং মেনে চলবে, অ্যাডাপশন করবে, তখন আমরা বলবো যে এই মানুষটি সোশ্যালাইজড। অর্থাৎ তো আমরা বলতে পারি হেল্পস টু নো সোশ্যাল রুলস। সোশ্যালাইজেশন কী করে, সোশ্যালাইজেশনের বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য হচ্ছে যে সমাজের সোশ্যালাইজেশন মানুষকে জানতে সাহায্য করে যে সোশ্যাল রুলস কী রয়েছে, আইডিওলজি কী রয়েছে, এগুলি সোশ্যালাইজেশন দ্বারাও মানুষে জানে। যদি সোশ্যালাইজেশন থাকতো না তাহলে রুলস নিয়ম এগুলিও আসতো না, আইডিওলজি আসতো না। তারপর আমি লিখেছি যে এই সোশ্যালাইজেশন ঘটে ফর্মাল অ্যান্ড ইনফর্মালি। ফর্মালি অ্যান্ড ইনফর্মালি সোশ্যালাইজেশন যে শুধু ফর্মালি হবে তা নয়, ইনফর্মালিও হতে পারে। যেমন সোশ্যালাইজেশন আপনি যদি বলেন যেমন ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন রয়েছে, যে শিক্ষা যে শুধু গিয়ে স্কুলে কলেজে গিয়ে শিখতে হয় তা নয়, শিক্ষা আপনি ফর্মালি শিখতে পারেন, ইনফর্মালি শিখতে পারেন, নন ফর্মালি শিখতে পারেন। সেম তেমনিভাবে সোশ্যালাইজেশন যে আপনি শুধু বিদ্যালয়ে গিয়ে স্কুলে গিয়ে শিখবেন তা নয়, সোশ্যালাইজেশন আমাদের জীবনের প্রতিটা স্টেপে ধাপে ধাপে আমাদের সোশ্যালাইজ আমরা হই এবং আমাদের অনেকটা উন্নতি ঘটে, অনেকটা ডিক্রিজ হয়, অনেকটা ইনক্রিজ হয়। তো সোশ্যালাইজেশন হচ্ছে ফর্মালি অকার হয়, সোশ্যালাইজেশন ঘটে মানুষের জীবনে, ফর্মালি হতে পারে, ইনফর্মালি হতে পারে। এক্সামে এসেছিল যে সোশ্যালাইজেশন ফর্মালি দিয়েছিল, সোশ্যালাইজেশন উপরে কোয়েশন, তারপরে দিয়েছিল সোশ্যালাইজেশন অকার ইনফর্মালি অথবা ইনফর্মালি, নিচে দিয়েছিল বোথ ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। তো পয়েন্টে আপনি জেনে রাখবেন সোশ্যালাইজেশন মানুষের জীবনের মধ্যে ফর্মালিও হয়ে থাকে এবং ইনফর্মালিও হয়ে থাকে। যেমন সে শিক্ষাগত দিক থেকে স্কুলে বিদ্যালয়ে গিয়েও শিখে এবং ঘরের মধ্যেও শিখে, পরিবেশ থেকেও শিখে, এবং যে মানুষ যে কখনো স্কুলে যায়নি, কৃষক, ওই মানুষটা সোশ্যালাইজ হতে পারে অথবা সোশ্যালাইজড সমাজের যে কোনো একটি সমাজের একজন মেম্বার, তো সোশ্যালাইজ নিশ্চয় থাকবে। তো আমি বলে দিচ্ছি সোশ্যালাইজেশন, আবারও বলে দিচ্ছি সোশ্যালাইজেশন ফর্মালি ইনফর্মালি বোথ হতে পারে, ফর্মালি হতে পারে, ইনফর্মালি অকার হতে পারে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব টাইপস অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কী কী হতে পারে। দেয়ার আর 2 টাইপস অফ সোশ্যালাইজেশনের দুই ধরনের রকম রয়েছে, 2টা টাইপস রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা আর কখনো কনফিউজ হবেন না। এক্সামে কীভাবে আসবে এক্সামে কীভাবে আসে, কোয়েশন এসেছিল তা আমি পরে বলবো। প্রথমে জেনে নিন, আমরা দেখেছি একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকে নিয়ে তার ডেভেলপমেন্ট শুরু হয়, সেম তেমনিভাবে তার সোশ্যালাইজেশন শুরু হয়ে যায়, একজন মানুষ সোশ্যালাইজ হতে শুরু করে। তো যদি আমরা দেখি একটি শিশুর যদি ইনফ্যান্সি থেকে অর্থাৎ আর্লি চাইল্ডহুড থেকে যদি তার সোশ্যালাইজেশন শুরু হয়ে যায়, তাহলে আমরা বলবো যে আর্লি চাইল্ডহুডে তো একটি শিশুর প্রাইমারি স্টেজ হতে পারে। তো প্রাইমারি সোশ্যালাইজেশন যখন একটি শিশুর জন্মর পর থেকে সোশ্যালাইজেশন শুরু হয়, অর্থাৎ এই জন্মের পর থেকে যে সোশ্যালাইজেশনগুলি হয় সেগুলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। কেন বলছি আপনারা দেখবেন, তারপর সময়
গিয়ে আপনাকে এক্সাম্পলে আসবে, তখন দিবে কি আপনাকে এক্সামের মধ্যে আসবে যে ফ্যামিলি, নাইবারহুড, পিয়ার গ্রুপস, তারপরে ফ্রেন্ডস, এগুলি প্রাইমারি নাকি সেকেন্ডারি, এরকম এক্সামের মধ্যে আসে। তো আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে আর্লি চাইল্ডহুড থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয়, সোশ্যালাইজেশন শুরু হয়, অর্থাৎ আর্লি চাইল্ডহুডে তো ওই শিশুটি তার স্কুলে যেতে পারেনি, তার বাইরে যেতে পারেনি, ডিপেন্ডেন্ট থাকে মা বাবার, প্যারেন্টসের উপরে, সিবলিংসের উপরে। তো তখন যদি আমরা খেয়াল করে একটু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিই, তাহলে বুঝে নেব যে একটি শিশু যেহেতু আর্লি চাইল্ডহুড থেকে তার সোশ্যালাইজেশন শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি থেকে সোশ্যালাইজেশন হয়, অর্থাৎ তার ফ্যামিলি প্রাইমারি সোশ্যালাইজেশন। তো প্রাইমারি সোশ্যালাইজেশন আমরা বলবো যে প্রাথমিক স্টেজে একটি শিশুর সোশ্যালাইজেশন তখন থেকে শুরু হয়ে যায়, আর্লি চাইল্ডহুড থেকে, ইনফেন্সি থেকে। তখন একটি শিশুর যে স্টেজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়, ওই স্টেজেসগুলি, ওই কি বলবো আমি, ওই এজেন্টসগুলিকে আপনি বলতে পারেন যে প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্টস। তো প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে যে একটি শিশু ডাইরেক্টলি যাদের সাথে ইন্টারাক্ট করে, অর্থাৎ প্রাথমিক স্টেজে ডাইরেক্টলি যাদের সাথে ইন্টারাক্ট করে তারা হচ্ছেন প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্টস, এবং ওই স্টেজ থেকেই প্রাইমারি সোশ্যালাইজেশন শুরু হয়। অর্থাৎ একটি শিশুর প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে তার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, নাইবারহুড হতে পারে। আমরা যখন এজেন্টস দেখবো একটু আরও ভালো করে বুঝবো। তারপরে হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন, যখন একটি শিশুর প্রথম স্টেজ শেষ হয়ে যায়, অর্থাৎ আর্লি চাইল্ডহুড শেষ হয়ে যায়, লেটার চাইল্ডহুডে চলে আসে। অর্থাৎ একটি শিশু যখন স্কুলের মধ্যে চলে যায়, তখন তার স্কুল থেকে সেকেন্ড স্টেজগুলি শুরু হয়ে যায়। অর্থাৎ তার প্রথমে প্রাইমারি সোশ্যালাইজেশন হয়েছিল, তারপর স্কুলে যখন যায় তার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হয়, কালচারের ডেভেলপমেন্ট হয়, রিলিজিয়াসের ডেভেলপমেন্ট হয়, অনেকটা সোশ্যালাইজেশন এজেন্টস রয়েছে আমরা দেখবো। তো সোশ্যালাইজেশন হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ সোশ্যালাইজেশন, প্রাইমারি সোশ্যালাইজেশন অ্যান্ড সেকেন্ডারি সোশ্যালাইজেশন। আপনারা ভালো করে বুঝবেন। এখন আমরা এজেন্টসগুলি দেখে নেই। সোশ্যালাইজেশন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে যে পয়েন্টসগুলি এসেছিল, ওই পয়েন্টসগুলি আমি এই জায়গায় লিখেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এজেন্টস অফ সোশ্যালাইজেশন, অনেক এজেন্টস অফ সোশ্যালাইজেশন রয়েছে। আপনারা যদি একটু মাইন্ড থিঙ্কিং করেন তাহলে বুঝতে পারবেন অনেকটা সোশ্যালাইজেশনের এজেন্ট হতে পারে। কিন্তু এগুলি কেন আমি লিখলাম, এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছিল, তাই এগুলি আমি লিখে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এক্সামের মধ্যে যদি আসে আপনারা আনসারিং করতে পারবেন। তো এজেন্টস অফ সোশ্যালাইজেশন হচ্ছে ফার্স্ট অফ অল ফ্যামিলি লিখেছি, ফ্রেন্ডস লিখেছি, আপনার পিয়ার গ্রুপস লিখতে পারেন, নাইবারহুড লিখেছি। অর্থাৎ আমি প্রথম লাইনের মধ্যে ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড নাইবারহুড লিখেছি। এই ফ্যামিলি, ফ্রেন্ডস, নাইবারহুড একটি শিশুর প্রাথমিক স্টেজে শুরু হয়। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, আমরা জানি যে একটি শিশুর প্রথম শিক্ষক হলেন মা এবং বাবা। একটি শিশু শেখা শুরু করে মার কাছ থেকে, অর্থাৎ তার সোশ্যালাইজেশন শুরু হয়ে যায় ওই ফ্যামিলি থেকে। অর্থাৎ এক্সামের মধ্যে আসে কখনো যে ফ্যামিলি, ফ্রেন্ডস, নাইবারহুড, অর্থাৎ দিয়ে দিবে আপনাকে 4টি অপশন। ফ্যামিলি, ফ্রেন্ডস এক জায়গায় দিয়ে দিবে, অথবা ফ্যামিলি পিয়ার গ্রুপস দিয়ে দিবে, ফ্যামিলি সিবলিংস দিয়ে দিবে, ভাই বোন দিয়ে দিবে, ফ্যামিলি স্কুল দিয়ে দিবে। যে জায়গার মধ্যে ফ্যামিলি আসবে প্রাইমারি সোশ্যালাইজেশন হবে। মনে রাখবেন, ফ্যামিলি, আপনি যদি এজেন্টগুলি জেনে নেন তাহলে প্রাইমারি সেকেন্ডারি একদম ইজি, কোনো এখানে টাফ কিছু নেই, বোঝার কিছু নেই। জাস্ট ফ্যামিলি, ফ্রেন্ড, নাইবারহুড, সিবলিংস, যেগুলি একটি শিশু যখন জন্মগ্রহণ করার পর যেগুলি তার আশেপাশে হয়, এই বস্তুগুলি, এই এজেন্টসগুলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্ট। তো আপনার যদি এক্সামে আসে 4টি অপশন দেওয়া হয়, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এক জায়গায় দেওয়া হলো, ফ্যামিলি অ্যান্ড নাইবারহুড এক জায়গায় দেওয়া হলো, স্কুল অ্যান্ড নাইবারহুড এক জায়গায় দেওয়া হলো ফ্যামিলি। অর্থাৎ ফ্যামিলি যে জায়গার মধ্যে থাকবে, ফ্যামিলি হচ্ছে তার প্রাইমারি সোশ্যালাইজেশন। যদি ফ্যামিলির সাথে স্কুলে এসে যায় তাহলে রং হবে। অর্থাৎ স্কুল, ফ্যামিলি কখনো একসাথে আসতে পারে না, আর একসাথে যখনও দিবে এই অপশনটি রং হবে। আপনাকে এলিমিনেট করতে হবে। যখন এলিমিনেট করতে শিখবেন আপনি, তখন আপনি আনসারিং কারেক্ট করতে পারবেন। তারপরে দেখেন, আমি সেকেন্ড লাইনে দেখেছি মাস মিডিয়া, স্কুল অ্যান্ড লাইব্রেরি, অর্থাৎ আপনি পাবলিক লাইব্রেরি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে মাস মিডিয়া হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট, সোশ্যালাইজেশন এজেন্ট। কিন্তু আমি এই প্রাইমারি সেকেন্ডারির সাথে সংযুক্ত করে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মাস মিডিয়া, স্কুল, পাবলিক লাইব্রেরি আরও হতে পারে, যেমন তার ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, রিলিজিয়াস হতে পারে, কালচার হতে পারে, এগুলি হচ্ছে তার সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তো আপনি মনে রাখবেন প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে তার ফ্যামিলি, তার নাইবারহুড, সিবলিংস, পির অ্যান্ড এগুলি হচ্ছে তার প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্ট। তো অর্থাৎ প্রাইমারি স্টেজে শিশু যখন সোশ্যালাইজ হতে শুরু করে, এই সময়ে যে আশপাশের এজেন্টগুলি হয় ওগুলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্ট। এক্সামে যদি আসে আপনি ডেফিনেটলি আনসারিং করতে পারবেন। আর যখন তার সেকেন্ড স্টেজে গিয়ে পায়, অর্থাৎ আর্লি চাইল্ডহুডে একটি শিশু কখনো মাস মিডিয়া শিখবে না, জানবে না, দেখবে না, বুঝবে না। স্কুলে আর্লি চাইল্ডহুডে একটি শিশু স্কুলে যায় না। তারপরে হচ্ছে যদিও যায় তাহলে আমরা বলে থাকি যে প্রাক স্কুল, তার থেকে তার কোনো এফেক্ট করে না। তারপরে হচ্ছে পাবলিক লাইব্রেরি, একটি শিশু যখন বড় হবে তখন প্রাইভেট লাইব্রেরিতে যাবে, হেলথ ক্লাবে চলে যাবে। তারপরে হবে তার মিডিয়া ইউজ করবে,
তারপর ইকোনমিক তার ব্যাকগ্রাউন্ড দিয়ে তার চিন্তা ভাবনা আসবে যখন সে একটু বড় হবে। অর্থাৎ ফ্যামিলি, ফ্রেন্ডস, নাইবারহুড, আপনি ঠিক আপনাদেরকে শিখে দিচ্ছি যে সোশ্যালাইজেশন থেকে কোশ্চেন আসলে কীভাবে আপনি আনসারিং করবেন। ফ্যামিলি, ফ্রেন্ডস, নাইবারহুড, পিয়ার গ্রুপস, সিবলিংস, এই চারটি আপনি যদি লেখা নিন এগুলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, বাকি সব হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তো আপনি যদি এই শর্ট যেগুলি সংক্ষিপ্ত রয়েছে আপনি শিখে নিন, তাহলে আপনি ওয়াইড যেগুলি রয়েছে আপনার শিখতে হবে না, আপনি এলিমিনেট করে জানতে পারবেন। যদি ফ্যামিলি আসে, ফ্রেন্ডস আছে, সিবলিংস আছে, তারপর হচ্ছে নাইবারহুড আসে, তা আপনি বলবেন এগুলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্ট। আর যদি এগুলি না আসে, স্কুল আসে, মাস মিডিয়া আসে, তারপর হচ্ছে পাবলিক লাইব্রেরি আছে, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আসে, রিলিজিয়াস পয়েন্ট আছে, ল্যাঙ্গুয়েজ আসে, তখন আপনি বলবেন এগুলি হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের এজেন্ট। তো আশা করি আপনি এজেন্টগুলি বুঝতে পেরেছেন। এখন আমরা একটি থিওরি নিয়ে আলোচনা করব। উনি দিয়েছিলেন ইউরি ব্রনফ্রেন বার্নার, 1970-তে ইনি থিওরি দিয়েছিলেন। আশা করি নেক্সট ক্লাসের মধ্যে আমরা পিয়াজেট, বাইগর্সকি অ্যান্ড কলবার্গসের থিওরি কভার করব, একসাথে 3টি থিওরিস্টের। সিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার আপনি যদি উঠিয়ে দেখেন তাহলে দেখবেন এইরকম কোনো কোয়েশ্চন পেপার নেই যে কোয়েশ্চন পেপারের মধ্যে কলবার্গস, বাইগর্সকি অ্যান্ড পিয়াজেট থেকে কোয়েশ্চন আসেনি। অর্থাৎ এত ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসটি হতে চলেছে, আপনারা দেখবেন এবং ওয়েট করবেন। আমি নেক্সট কালকেই ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাসটি আপলোড করার জন্য। আজকে আমরা দেখে নিই ইউরি ব্রনফ্রেন বার্নারের থিওরিটি, ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, অর্থাৎ ইকোলজিক্যাল মডেল অথবা সিস্টেম থিওরি উনি দিয়েছেন। তারপরে আমরা যা পড়াশোনা করলাম তার মধ্যে থেকে আমরা দেখে নিই এক্সামে কীভাবে কোয়েশ্চন আসতে পারে। এই থিওরিতে আমরা দেখে নিব, এখানে একটু মুছে বোঝাতে হবে আপনাদেরকে, আমি শর্ট লিখেছি, এক্সট্রা একটু এক্সপ্লেন করতে হবে। তো মুছার পূর্বে আমি বুঝিয়ে দিই এক্সামে কীভাবে আসবে। এক্সামে কোয়েশ্চন আসবে যে সোশ্যালাইজেশন দিয়ে ডট ডট আসবে অথবা ড্যাশ দিয়ে থাকবে, যে সোশ্যালাইজেশন দিয়ে আসবে, নিচে 4টি অপশন থাকবে যে সোশ্যালাইজেশন হচ্ছে কন্ট্রোল, হিউম্যান বিহেভিয়ার, অনেক কিছু দিতে পারে। তো আপনি জেনে রাখবেন যে সোশ্যালাইজেশন মিনস হচ্ছে যে অ্যাডাপশন করা, মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট করা, যে বাক্যের মধ্যে থাকবে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপশন অফ দ্য সোশ্যাল রুলস অ্যান্ড নর্মস, অ্যাডজাস্টমেন্ট অফ দ্য সোসাইটি ইন দ্য সোসাইটি, এগুলি হচ্ছে সোশ্যালাইজেশনের আনসার। আপনি যদি এইভাবে এলিমিনেট করে নেন তাহলে আপনার আনসার 100% কারেক্ট হবে। তারপর হচ্ছে আপনাকে সেকেন্ড টাইম যদি ঘুরিয়ে কোয়েশন করে তাহলে ঘুরিয়ে কীভাবে কোয়েশন করবে, আপনাকে বলতে পারে যে একজন মানুষ সমাজের মধ্যে বসবাস করতে হলে যে রুলসগুলি মেনে চলতে হয় এবং মানিয়ে যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারে তখন তাকে কি বলা হয়, সোশ্যালাইজেশন বলা হয়। অর্থাৎ কখনো আপনাকে সোশ্যালাইজেশন বলে তার অপশন 4টি দেবে, সোশ্যালাইজেশনের মিনিং আপনাকে খুঁজতে হবে যে অ্যাডাপশন, অ্যাডজাস্টমেন্ট কোথায় আসছে, তখন আপনি অ্যাডজাস্টমেন্ট অ্যাডাপশনের সাথে চলে যাবেন। কখনো আপনাকে মিনিং দিয়ে দিবে যে একজন মানুষ সমাজের মধ্যে বসবাস করে রুলসগুলি মেনে নেয়, অ্যাডজাস্টমেন্ট করতে পারে, সমাজের মধ্যে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, সমাজের রুলসগুলি অ্যাডাপশন করতে শিখে নিয়েছে, তখন তাকে কি বলবেন, তখন আপনার আনসারিং হবে সোশ্যালাইজেশন। অর্থাৎ কখনো সোশ্যালাইজেশন দিয়ে তার মিনিং আসবে, কখনো মিনিং দিয়ে সোশ্যালাইজেশনে যেতে হবে, তখন এখান থেকে একটি কোয়েশন 100% আসে। তারপর হচ্ছে ফিচার যদি আপনি জেনে নিন তাহলে ফিচার্স জেনে আপনি সোশ্যালাইজেশনের আনসারিং করতে পারবেন। সেকেন্ড কোয়েশন এই জায়গা থেকে আসে যে প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্ট, আপনাকে কয়েকটি এজেন্ট দিয়ে দিবে, ফ্যামিলি, তারপরে দিয়ে দিবে আপনাকে ফ্যামিলি, স্কুল, নাইবারহুড, এইভাবে দিয়ে দিবে। তো তার মধ্যে থেকে একটি কারেক্ট আনসার হবে। আপনাকে বলবে প্রাইমারি সোশ্যালাইজেশনের এজেন্ট, আপনি বলেন, সিলেক্ট করতে হবে কারেক্ট আনসারটি। যদি আপনি এজেন্ট জেনে নিন তাহলে আপনি করতে পারবেন। তারপরে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের আপনাকে সেম এইভাবে বলবে সেকেন্ডারি সোশ্যালাইজেশন সিলেক্ট করেন, বা কখনো আপনাকে এজেন্ট দিয়ে বলবে এগুলি কোনটি সেকেন্ডারি সোশ্যালাইজেশন অর্থাৎ প্রাইমারি সোশ্যালাইজেশনের সাথে সংযুক্ত হবে। তো এতটুকু আশা করি আপনারা বুঝে নিয়েছেন। এখন আমরা থিওরিটি বোঝার চেষ্টা করব। দেখেন ইউরি ব্রনফ্রেন বার্নার 1970-তে উনি ইকোলজিক্যাল সিস্টেম থিওরি দিয়েছিলেন। তো ইকোলজি জানার পূর্বে আমরা ইকোলজি শব্দটি বুঝতে হবে, তারপরে আমরা থিওরি জানব। ইকোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, অর্থাৎ আমি এই জায়গায় লিখেছি, তারপর আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। বুঝে নিন আপনারা একটু ভালো করে। ইকোলজি শব্দটি এসেছে লগস থেকে এসেছে, গ্রিক শব্দ। তো আপনি যদি দেখেন অকাস শব্দটির মিন্স হচ্ছে হাউস অথবা সারাউন্ডিং এরিয়া, হাউস অথবা সারাউন্ডিং এরিয়া। অ্যান্ড লগস শব্দটির অর্থ হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে নলেজ বা জানা, অথবা নলেজ। অর্থাৎ আমরা এই শব্দটির অর্থ হচ্ছে যে নলেজের সাহায্যে, যে সিস্টেমের সাহায্যে আমরা আমাদের হাউস, আমাদের সারাউন্ডিং,
আমাদের আশপাশের বস্তুগুলি সম্পর্কে আমরা জানি, পরিবেশ সম্পর্কে আমরা নলেজ অর্জন করতে পারি। ওই পরিবেশ সম্পর্কে নলেজ অর্জন করার যে সিস্টেম রয়েছে, যে থিওরি রয়েছে, তাকে ইকোলজি বলা হয় অথবা ইকোলজিক্যাল সিস্টেম থিওরি বলা হয়। আবার বলে দিচ্ছি, অকাশ লগস এই শব্দটাকে গ্রিক শব্দ থেকে এসেছে। ইকোলজি শব্দটি, অকাশ শব্দটির অর্থ হচ্ছে হাউস অথবা সারাউন্ডিং এরিয়াকে বোঝায়, এবং লগস শব্দটির অর্থ হচ্ছে আপনার লগস শব্দটি হচ্ছে নলেজ অথবা জানা। তা আমরা বলতে পারি যে হাউস অ্যান্ড সারাউন্ডিং এরিয়া, অর্থাৎ হিউম্যান বিং, অ্যানিমেলস এক্সেট্রা যা কিছু সারাউন্ডিং এরিয়ার মধ্যে রয়েছে সব ইকোলজিক্যাল সিস্টেম থিওরির মধ্যে এসে গিয়েছে। অর্থাৎ ইকোলজি মিনস হচ্ছে আমরা যখন কী করি, আমরা যখন স্টাডি করি যে হাউস নিয়ে, অ্যানিমেলস নিয়ে, তারপরে হিউম্যান বিংস নিয়ে, সারাউন্ডিং এরিয়া নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে, তা সব হচ্ছে ইকোলজি সিস্টেম থিওরি। তারপরে জেনে রাখবেন, ইকোলজি এই শব্দটা 1869 ফার্স্ট ইউজ করেছিলেন বা দিয়েছিলেন আর্নেস্ট হকেল বলে। এক্সামে এসেছিল লাস্ট টাইম যে আর্নেস্ট হকেল উনি ইকোলজি শব্দটি দিয়েছিলেন 1869। আর্নেস্ট হকেল ইকোলজি শব্দটি দিয়েছিলেন, মনে রাখবেন। তারপরে ইকোলজির একটি ডায়াগ্রাম রয়েছে, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। ইকোলজি কিভাবে কাজ করে আপনাদের লিখে দিচ্ছি। ইকোলজি আমরা বুঝি না। ইকোলজি ফার্স্ট অফ অল, ইকোলজি হচ্ছে অর্গানিজম, তারপর হচ্ছে ইন্টারেকশন, এরপর এনভায়রনমেন্ট আসবে। অর্গানিজম, তারপরে অর্গানিজম থেকে আসবে ইন্টারেকশন, তারপরে আসবে এনভায়রনমেন্ট। মনে রাখবেন এই ডায়াগ্রামটি। এক্সামের মধ্যে প্রায় সময় আসে যে ইকোলজি সিস্টেম থিওরিটা কীভাবে কাজ করে, ফার্স্ট স্টেজ কী হতে পারে, সেকেন্ড স্টেজ কী হতে পারে, থার্ড স্টেজ কী হতে পারে। হয়তো আপনারা কখনো অনেকে হয়তো ক্লাস করেছেন, জেনেছেন, অনেকের কাছ থেকে শুনেছেন, কিন্তু এই ডায়াগ্রামটি আপনি হয়তো কখনো দেখেননি। তো আপনি দেখে নিন, শিখে নিন যে ইকোলজি হচ্ছে প্রথমে কাজ হচ্ছে অর্গানিজম, তারপর হচ্ছে ইন্টারেকশন, তারপর এনভায়রনমেন্ট। এই তিনটি এইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। প্রথমে অর্গানিজম, তারপরে ইন্টারেকশন করে, তারপরে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। অর্থাৎ আমরা যদি দেখি একজন মানুষ শুধু মিলে, আমরা এনভায়রনমেন্ট কাকে বলে, পরিবেশ কাকে বলে, আমরা অনেক ছোটো ক্লাসে পড়েছিলাম যে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের প্রত্যেকটি বস্তু নিয়ে যে গঠিত একটি সংগঠন, একটি সংযুক্ত হয়ে যে একটি মাহল তৈরি হয়, তাকে পরিবেশ বলে। তা আমরা যদি দেখি, আপনি সিঙ্গল পরিবেশ হতে পারেন না। অর্থাৎ আপনার শুধু অর্গানিজম হলে হবে না, আপনাকে ইন্টারাকশন করতে হবে। অর্থাৎ হাউস থাকতে হবে, আপনার পুষ্করণী থাকতে হবে, বাস থাকতে হবে, গাছ থাকতে হবে, মানুষ থাকতে হবে, অ্যানিমেলস থাকতে হবে, সব কিছু মিলে গিয়ে আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। অর্থাৎ আপনার অর্গানিজম, তারপর ইন্টারাকশন, তারপর এনভায়রনমেন্ট হয়। শুধু ডাইরেক্টলি আপনি সিঙ্গেল পিস, সিঙ্গেল ম্যান, ইন্ডিভিজুয়ালি এনভায়রনমেন্ট হতে পারে না। এই জন্য ইকোলজিক্যাল সিস্টেম থিওরি বা ইকোলজিক্যাল যে সিস্টেমটি রয়েছে, ইকোলজিক্যাল যে ডায়াগ্রাম রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করে, এনভায়রনমেন্ট কীভাবে হয়, ফার্স্ট অফ অল হচ্ছে অর্গানিজম, তারপর হচ্ছে ইন্টারাকশন, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। আশা করি আপনারা এই পয়েন্টটি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব ইউরি বনফ্রেন্ড বার্নার 1970-তে ইকোলজিক্যাল মডেল অথবা ইকোলজিক্যাল সিস্টেম থিওরি উনি দিয়েছিলেন। 1970-তে মনে রাখবেন। তো ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে উনি পাঁচটি স্টেজ দিয়েছিলেন। ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রো, মেজো, এক্সো, তারপর হচ্ছে ম্যাক্রো, এরপরে ক্রোনো। আপনারা বুঝে নিন, তারপরে আমি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেবো। তার ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রো সিস্টেম। মাইক্রো সিস্টেম কাকে বলে? অর্থাৎ একটি শিশু যখন জন্মগ্রহণ করে এবং সোশ্যালাইজেশন হতে শুরু করে, তখন তার আশপাশে ডাইরেক্টলি যাদের সাথে সে ইন্টারেক্ট করতে পারে, ওই ডাইরেক্টলি যে এজেন্টসের সাথে ইন্টারেক্ট করতে পারে, ওই ডাইরেক্টলি যে এজেন্টস রয়েছেন তাদেরকে বলা হয় মাইক্রো সিস্টেম। অর্থাৎ একটি শিশু যখন সে সোশ্যালাইজ হতে শুরু হয় আর্লি চাইল্ডহুড থেকে, তখন তার মা, ফ্যামিলি, তারপরে নাইবারহুড, পির গ্রুপ, টিচার, তারপরে হচ্ছেন তার ফ্রেন্ডস হতে পারেন, এগুলি সব হচ্ছেন ডাইরেক্টলি যাদের সাথে ইন্টারেক্ট করতে পারে। একটি শিশু ডাইরেক্টলি যাদের সাথে ইন্টারেক্ট করতে পারে তারা আসবেন মাইক্রো
সিস্টেমের মধ্যে। অর্থাৎ মাইক্রো সিস্টেম হচ্ছে একটি শিশু সোশ্যালাইজ শিশু যখন হতে শুরু করে তখন যাদের সাথে সে ডাইরেক্টলি ইন্টারেক্ট করতে পারে তখন আমরা বলি এই স্টেজটি হচ্ছে মাইক্রো সিস্টেম স্টেজের মধ্যে রয়েছে বা মাইক্রো সিস্টেম হতে পারে। কিভাবে এক্সামে কোশ্চেন আসতে পারে বা এসেছিল আমি বলে দিচ্ছি পরে, প্রথমে বুঝে নিন। ডাইরেক্টলি যাদের সাথে ইন্টারেক্ট করে তা হচ্ছে মাইক্রো। তারপর হচ্ছে মেজো। মেজো হচ্ছে দুইটি মাইক্রো সিস্টেম যখন একসাথে ইন্টারেক্ট করে, যেমন আমি যদি বলি টিচার এবং প্যারেন্টস, অথবা আমি যদি বলি সিবলিংস অ্যান্ড প্যারেন্টস, অথবা নাইবারহুড অ্যান্ড প্যারেন্টস। কখনো এক্সামে আসে টিআরপি অর্থাৎ টিপিএম অর্থাৎ টিচার প্যারেন্ট মিটিং, টিচার প্যারেন্টস মিটিং। এই টিচার প্যারেন্টস মিটিং অর্থাৎ টিচার হচ্ছেন একজন মাইক্রো সিস্টেমের এজেন্ট, তারপর হচ্ছেন প্যারেন্টস আরেকজন হচ্ছেন মাইক্রো সিস্টেমের এজেন্ট। যখন দুইটি মাইক্রো সিস্টেমের এজেন্ট একসাথে মিলিত হয়ে ইন্টারেক্ট করে এবং শিশুটির সোশ্যালাইজেশন হয় তখন আমরা বলবো যে এটি হচ্ছে মেজো। মাইক্রো মেজো ভালো করে বুঝবেন, মাইক্রো তারপরে মেজো। মেজো হচ্ছে মাইক্রো হচ্ছে শিশু যখন যাদের সাথে ডাইরেক্টলি ইন্টারেক্ট করে সেগুলি হচ্ছে মাইক্রো। তারপরে হচ্ছে যখন দুইটি মাইক্রো সিস্টেম একত্রিত হয়ে ইন্টারেক্ট করে তখন আমরা বলবো মেজো সিস্টেমের মধ্যে শিশুটি রয়েছে বা মেজো সিস্টেমের দ্বারা শিশুটির সোশ্যালাইজেশন হচ্ছে। তারপর নেক্সট হচ্ছে এক্সো। এক্সো হচ্ছে মাইক্রো সিস্টেমের অপোজিট, অর্থাৎ ইনডাইরেক্টলি যাদের সাথে ইন্টারেক্ট করে, যাদের ইনডাইরেক্টলি যে বস্তুগুলি একটি শিশুর সোশ্যালাইজেশনের মধ্যে প্রভাবিত করে, সোশ্যালাইজেশনের মধ্যে ইম্প্যাক্ট ফেলায়, তা হচ্ছে এক্সো। এক্সো যেমন আমি এক্সাম্পল যদি বুঝি আপনি বুঝতে পারবেন, যেমন প্যারেন্টসের যে জায়গায় কাজ করেন, ওয়ার্ক প্লেস অফ প্যারেন্টস যদি অফিস হয়, একটি শিশুর বাবা যে জায়গায় কাজ করেন বা মায়ের যে জায়গায় চাকরি করেন ওই জায়গাটি একটি শিশুর জন্য এক্সো সিস্টেম মতো কাজ করে, ডাইরেক্টলি প্রভাবিত করে না, ইনডাইরেক্টলি অনেকটা দূর রয়েছে। আরও যদি আমি বলতে পারি একটি শিশু যদি আমি বলি তার অনেক সময় আসতে পারে পাবলিক হেলথ আসতে পারে, অথবা একটি শিশুর পাবলিক লাইব্রেরি আসতে পারে, ইনডাইরেক্টলি তাকে প্রভাবিত করে অনেকটা দূর একটি শিশুর সোশ্যালাইজেশন হতে হলে, তো ওই যে হচ্ছে এক্সো। তারপর হচ্ছে ম্যাক্রো সিস্টেম। ম্যাক্রো সিস্টেম হচ্ছে একটি শিশুর রিলেটেড টু কালচার, যখন একটি শিশুর কালচার থেকে তাকে প্রভাবিত করবে, যেমন তার কালচার হতে পারে, তার রিলিজিয়াস হতে পারে, তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, তার রেস হতে পারে, কাস্ট হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, এগুলি যখন একটি শিশুকে ইন্টারেক্ট করতে সাহায্য করবে এবং এগুলি যখন একটি শিশুকে সোশ্যালাইজেশন করতে সাহায্য করবে তখন আমরা বলবো এগুলির দ্বারা যদি একটি শিশুর সোশ্যালাইজেশন হয় তখন বলবো যে এই শিশুটি ম্যাক্রো সিস্টেমের দ্বারা সোশ্যালাইজেশন হচ্ছে বা এই ম্যাক্রো সিস্টেমের মধ্যে শিশুটি রয়েছে। তারপর হচ্ছে ক্রনো সিস্টেম। ক্রনো সিস্টেম হচ্ছে যে একটি শিশুকে লং টার্ম সিস্টেমেটিক ওয়েতে যখন প্রভাবিত করে, অর্থাৎ আমি যদি বলি ইন্টারনেট হতে পারে। ইন্টারনেট একটি শিশু একদিনে ইন্টারনেটের মধ্যে এডিক্টেড হয় না, একজন মানুষ ইন্টারনেট এডিক্টেড অথবা অনেক সময় মোবাইল এডিক্টেড হয় তাকে একটি শিশু বা বিভিন্ন আমরা সময় দেখে থাকি। তারপরে শিশুদেরকে কী করা হয়, প্লে স্কুলে দিতে হয়, প্লে স্কুলে গিয়ে শিশুটি একটু তার মাইন্ড ফিরে আসে, তখন আবার তাকে একটু সুস্থ মাইন্ডে নিয়ে আসা হয়। তো আমি বলে দিচ্ছি যে ক্রনো সিস্টেম হচ্ছে যে সিস্টেম একটি শিশুকে লং টার্মের পর প্রভাবিত করে, অর্থাৎ ডিজিজ হতে পারে, তার বেমার হতে পারে। কোনো মানুষের যখন বেমার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে দুর্বল হয় না, ধীরে ধীরে ওই মানুষটিকে দুর্বল করে নেয়। তেমনিভাবে সোশ্যালাইজেশন হতে গিয়ে যদি একটি শিশুর অসুস্থতা হয়ে যায় তখন একটি শিশু সোশ্যালাইজেশনের মধ্যে ডাইরেক্টলি প্রভাবিত করবে না, অনেক সময় লং টার্ম আস্তে আস্তে কাজ করে করে গিয়ে একটি শিশুর সোশ্যালাইজেশনের মধ্যে প্রভাবিত করবে। অর্থাৎ তার ডিজিজ হতে পারে, আমি বলি ইন্টারনেট হতে পারে, একটি শিশুর কি হতে পারে, মা বাবার প্যারেন্টসের ডাইভোর্স সিস্টেম হতে পারে। যদি মা এবং বাবার ডাইভোর্স হয়ে যায় একটি শিশুকে ডাইরেক্টলি প্রভাবিত করবে না। ফার্স্ট অফ অল একটি শিশু বাবার সাথে থাকবে, না হয় মায়ের সাথে থাকবে, কিন্তু যখন ডাইভোর্স হয়ে গিয়েছে শিশুটি তখন কিছু বুঝবে না, তার সোশ্যালাইজেশনের কোনো ইম্প্যাক্ট আসবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন তার লাইফ সে বড় হবে, তার ইন ফিউচারে যাওয়ার পর যখন সে তার জীবনের মধ্যে এস্টাবলিশ হতে যাবে তখন তাকে ইম্প্যাক্ট করবে, প্রভাবিত করবে এই মা বাবার ডাইভোর্স সিস্টেমের কারণে। তো আপনি বলতে পারেন লং টার্মের দ্বারা যে সিস্টেমের দ্বারা একটি শিশু প্রভাবিত হয় তাকে আমরা বলি ক্রনো। আবারও বলে দিচ্ছি সিস্টেমগুলি আপনারা ভালো করে বুঝবেন, তারপরে বলবো কীভাবে এক্সামের মধ্যে কোয়েশন আসতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রো। মাইক্রো হচ্ছে একটি শিশু যখন ডাইরেক্টলি যাদের সাথে ইন্টারেক্ট করে ওগুলি হচ্ছে মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ে, যেমন মা বাবা হতে পারেন, সিবলিংস হতে পারেন, ভাই বোন হতে পারেন, তার টিচার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, অর্থাৎ পির গ্রুপস হতে পারে, নাইবারহুড হতে পারে, এগুলি হচ্ছে সব একটি শিশুর মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ে। তারপর হচ্ছে মেজো। মেজো হচ্ছে একটি শিশু যখন দুইটি মাইক্রো সিস্টেম একসাথে ইন্টারেক্ট করে, দুইটি মাইক্রো সিস্টেম যখন এখানে ইন্টিগ্রেটেড হয়ে যায় তখন আমরা বলবো মেজর সিস্টেম। তারপর হচ্ছে এক্সো। এক্সো সিস্টেম হচ্ছে একটি শিশুর ইনডাইরেক্টলি প্রভাবিত করে, অর্থাৎ তার বাবার কাজের প্লেস হতে পারে, তার মায়ের কাজের প্লেস হতে পারে, পাবলিক লাইব্রেরি হতে পারে, পাবলিক হেল্প হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, যেগুলি একটি শিশুর ইনডাইরেক্টলি প্রভাবিত করে, অর্থাৎ ডাইরেক্টলি কোনো প্রভাবিত করে না। তারপর হচ্ছে ম্যাক্রো সিস্টেম।
ম্যাক্রো সিস্টেম হচ্ছে রিলেটেড টু কালচার। একটি শিশুকে যখন তার কালচারের দ্বারা প্রভাবিত করা হয়, অর্থাৎ কালচার হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, তারপরে একটি শিশুর আপনি বলতে পারেন ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, রেস হতে পারে, জাত হতে পারে, কাস্ট হতে পারে, এগুলির দ্বারা যখন প্রভাবিত করে তখন আমরা বলবো মেজো সিস্টেম, আমরা ম্যাক্রো সিস্টেম বলবো। তারপর হচ্ছে ক্রনো সিস্টেম। ক্রনো সিস্টেম আমরা বলবো যে একটি শিশুকে যখন কোনো একটি বস্তু বা এজেন্ট ধীরে 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 গিয়ে তাকে প্রভাবিত করে, অর্থাৎ ডিজিজ হতে পারে, তার ইন্টারনেট এডিকশন হতে পারে, ইন্টারনেট হতে পারে, তার মা বাবার ডাইভোর্স সিস্টেমের কারণে তার এই প্রভাবিত লং টার্ম পরবর্তী সময়ে আসতে পারে, অথবা হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে। একটি শিশু ছোটোবেলা থাকতে ওই জায়গায় ছিল, তখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ধীরে 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 তার যখন বড়ো হয়েছিল তখন তার এই ব্যাকগ্রাউন্ড তাকে ইম্প্যাক্ট করবে, অর্থাৎ হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, এর ফলে ইম্প্যাক্ট করবে। আশা করি আপনারা ইউরি বনফেন বার্নারের 1917 যে উনি দিয়েছিলেন ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, এই সিস্টেম থিওরির মধ্যে কোনো আপনার ডাউট থাকবে না। আর ইকোলজি শব্দটি আমরা দেখেছি, ইকোলজি এসেছে একটি গ্রিক শব্দ। আমরা দেখেছি যে অকাস লগস থেকে, অকাস হচ্ছে হোমস অথবা সারাউন্ডিং, লগস হচ্ছে জানা অথবা নলেজ। তারপরে আমরা দেখেছি ইকোলজি সিস্টেমটি ফার্স্ট ইউজ করেছিলেন আর্নেস্ট হকেল, আমরা দেখেছি 1869-এ। এরপরে আমরা ইকোলজি সিস্টেমের আমরা ডায়াগ্রাম দেখেছি, ফার্স্ট অফ অল অর্গানিজম, তারপর হচ্ছে ইন্টারাকশন, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। তারপরে আমরা দেখেছি ইকোলজি সিস্টেম থিওরি কীভাবে কাজ করে, মাইক্রো, মেজো, এক্সো, তারপরে আমরা দেখেছি ম্যাক্রো এন্ড ক্রোনো। এখন আমরা দেখে নেই প্রফেসর স্মিথের, একটু সময় নিচ্ছি, আমরা এখন দেখে নেই যে প্রফেসর স্মিথ দিয়েছিলেন কিভাবে একটি শিশুর ভাষা ডেভেলপমেন্ট হয়। আমি বলে দিব আপনাদেরকে এক্সামের মধ্যে এসেছিল কোন কোন পয়েন্ট এসেছিল, কিভাবে এসেছিল, যা এক্সামের মধ্যে এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে পয়েন্টগুলি আপনাদেরকে শো আপ করার চেষ্টা করব। তো আমরা দেখে নিই একটু এক্সট্রা, আমাদের সোশ্যালাইজেশন চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই প্রফেসর স্মিথের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার সোশ্যালাইজেশনের সাথে কোনো সম্পর্ক নেই, আলাদা একটি চ্যাপ্টার। কিন্তু আমি আলাদা চ্যাপ্টারে না গিয়ে ওই দিন 10 to 15 মিনিটসের মধ্যে চেষ্টা করবো যাতে পুরাটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, একটি শিশু কীভাবে জন্মের পর থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় কভার করার জন্য। তখন আপনি এক ক্লাসের দ্বারা 2টি ক্লাস আপনার কভার হয়ে যাবে, অর্থাৎ আপনি উপকৃত হবেন। এবং লাস্টের এক্সামে এসেছিল কোন কোন পয়েন্ট এসেছিল তাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আমরা দেখে নেই প্রফেসর স্মিথ উনি একটি শিশুর কীভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় তিনি 3টি স্টেজ দিয়েছিলেন, মনে রাখবেন। প্রফেসর স্মিথ একটি শিশুর ল্যাঙ্গুয়েজ কীভাবে ডেভেলপমেন্ট হয়, এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে তিনি 3টি স্টেজ শুধুমাত্র দিয়েছিলেন। তারপর আরও কিছু স্টেজ রয়েছে, 6-7টি স্টেজ আমরা দেখব, অন্যান্য থিওরিস্ট দিয়েছিলেন, একসাথে আমরা দেখে নিব। তো প্রফেসর স্মিথ দিয়েছিলেন ফার্স্ট অফ অল একটি শিশু 1 বছর বয়সে, অর্থাৎ একটি শিশু 1 ইয়ার বয়সে সে কতটা ওয়ার্ড শিখতে পারে। 2টি হতে পারে, কখনো আসতে পারে 1 ওয়ার্ড, দেখে নেবেন আপনারা, কখনো 3 ওয়ার্ড আসতে পারে, কখনো 3 ওয়ার্ড আসে, কখনো 1 ওয়ার্ড আসে। অর্থাৎ একটি শিশু যখন জন্মগ্রহণ করে 1 বছর বয়স হয়ে যায় তখন সে 1টা ওয়ার্ড শিখে অথবা 3টা ওয়ার্ড শিখে। আমি প্রফেসর স্মিথের স্টেজগুলি দিচ্ছি 3টি। তারপরে আমরা দেখবো একটি শিশু যখন জন্মগ্রহণ করে কুইং করে, বাবলিং করে, তারপরে টেলিগ্রাফিক স্পিচ দেখবো, তারপরে কখন জেলাসি ফিল করে, কখন নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখে, সবগুলো আমরা দেখব। তারপর উনি দিয়েছিলেন যে একটি শিশু 2 বছর বয়সে উনি দিয়েছেন যে 272 ওয়ার্ডস শিখে। একটি শিশু 2 বছর বয়সে 272টি শব্দ শিখে। তারপর উনি দিয়েছিলেন যে 5 ইয়ার্স এইজে একটি শিশু 2072 ওয়ার্ডস শিখে। ওই 3টি স্টেজ উনি দিয়েছিলেন প্রফেসর স্মিথ। ফার্স্ট অফ অল উনি দিয়েছিলেন যে একটি শিশু 1 বছর বয়সে 1 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড শিখে। তারপর উনি দিয়েছিলেন 2 বছর বয়সে 272টি ওয়ার্ড শিখে। তারপর হচ্ছে 5 ইয়ার্স বয়সে একটি শিশু 2072টি ওয়ার্ড শিখে। তা এই হয়ে গেল 3টি স্টেজ। এখন আমরা দেখে নিই একদম জন্ম থেকে 6 ইয়ার্স এজ পর্যন্ত একটি শিশুর ভাষা কীভাবে ডেভেলপমেন্ট হয়। তো আমরা যদি দেখি এক্সামে এসেছিল যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার ভাষা কী হয়, কান্না, মনে রাখবেন।
ইম্পর্টেন্ট পয়েন্ট, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন যখন তার জন্মগ্রহণ করে, একটি শিশু জন্মগ্রহণ করার পর তার ভাষা হচ্ছে কান্না, বার্থের মধ্যে তার ভাষা হচ্ছে কান্না। তারপর একটি শিশু 4 মান্থ এইজে, এক্সামে এসেছিল 4 মান্থের সময় একটি শিশু 0 ওয়ার্ড থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ড জানে না। 4 মান্থের মধ্যে কোনো ওয়ার্ড জানে না। তার পূর্বে আমরা একটা দেখে নিই, 4 মান্থে যাওয়ার পূর্বে, 4 মান্থ অনেকটা লেট, আমরা একটু সিরিয়াল ওয়াইজ দেখে নিই, তাহলে আপনারা নোট করতে আপনাদের সুবিধা হবে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, বার্থের সময়, বার্থ যখন হয় একটি শিশু কি করে? কান্না করে, ট্রাই করে একটি শিশু, বা ওয়েব বলতে পারেন একটি শিশু। এই পয়েন্টটি কিন্তু ইম্পর্টেন্ট নয়, আপনারা জেনে নেবেন, জাস্ট পয়েন্টটি মনে রাখবেন। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কান্না করে। তারপর হচ্ছে একটি শিশু 6 উইক্সের মধ্যে কুইং করে, কুইং অর্থাৎ কা, কু, মা, চা এরকম কথা বলে, এরকম সে আওয়াজ সৃষ্টি করে, তার আওয়াজ মুখ থেকে আসে, যে কা, কু, কি এগুলি আওয়াজ করে, অর্থাৎ কুইং করে 6 উইক্সে। ভালো করে শিখে নেবেন, এক্সামের মধ্যে লাস্ট টাইম এসেছিল। তো 6 উইকে কী করে? সে কুইং করে। তারপর হচ্ছে 6 উইক আসার পর হচ্ছে 4 মান্থ, 6 উইকের 4 মান্থ, ইয়েস 4 মান্থের মধ্যে একটি শিশু 0 ওয়ার্ড শেখে, অর্থাৎ কোনো ওয়ার্ড তার নেই, এখনও পর্যন্ত কোনো ওয়ার্ড নেই। এক্সামে এসেছিল তাই দিচ্ছি, কখন আপনাকে কনফিউজ করার জন্য 4 মান্থ দিয়ে দিবে, 3 মান্থ দিয়ে দিবে, 5 মান্থ দিয়ে দিবে, তো আপনি মনে করবেন কিছু একটা হয়তো আমি পড়িনি, হয়তো ছিল। তো 4 মান্থের মধ্যে 0 ওয়ার্ড, কোনো ওয়ার্ড এখনও পর্যন্ত তার ডেভেলপমেন্ট হয়নি। তারপর হচ্ছে 6 মান্থ, 6 মান্থের মধ্যে একটি শিশু বাবলিং করে, একটি শিশু 6 মান্থের মধ্যে বাবলিং করে, বাবু এরকম বাবলিং করে, কুইং থেকে বাবলিংয়ের মধ্যে তার স্টেজ ডেভেলপমেন্ট হয়। তারপর হচ্ছে একটি শিশু আমরা যখন দেখেছিলাম প্রফেসর স্মিথের স্টেজে, 1 ইয়ারের মধ্যে একটি শিশু 1 ইয়ারের মধ্যে 1 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড শেখে। একটি শিশু 1 ইয়ার এইজের মধ্যে 1 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড শেখে। তারপর হচ্ছে 1 ইয়ার যখন চলে গেল, তারপরে এক্সামের মধ্যে এসেছিল ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 18 মাস থেকে 18 মাস টু 24 মান্থ, 18 to 24 মান্থের মধ্যে একটি শিশু কি করে? টেলিগ্রাফিক স্পিচ এক্সামে এসেছিল। টেলিগ্রাফিক স্পিচ অথবা শর্ট স্পিচ, একটি শিশুর টেলিগ্রাফিক স্পিচ অথবা শর্ট স্পিচ শর্ট সেন্টেন্সেস তৈরি করতে শিখে। একটি শিশু 18 থেকে 24 মান্থ বয়সের মধ্যে টেলিগ্রাফিক স্পিচ বলে, এক্সামের মধ্যে টেলিগ্রাফিক স্পিচ আসেছিল তাই আপনাদেরকে দিয়ে দিলাম। কখনো শর্ট স্পিচ দিবে, কখনো টেলিগ্রাফিক স্পিচ দিতে পারে। শর্ট স্পিচ অথবা টেলিগ্রাফিক স্পিচ ডেভেলপমেন্ট হয়, যেমন বাবা, মামা, চাচা, 2টি শব্দ। কখনো বলে যে 2টি শব্দ একত্রিত করে কম্বাইন সেন্টেন্স কখন সৃষ্টি করতে শিখে একটি শিশু, কখন শিখে 18 থেকে 24 মান্থের মধ্যে। তারপর হচ্ছে 24 মান্থ অর্থাৎ যখন 2 ইয়ার্স হয়ে যায় একটি শিশুর, 2 ইয়ার্সের মধ্যে একটি শিশুর কি হয়, যে আমরা দেখেছি একটি শিশু জেলাসি ফিল করে, শো আপ করে, জেলাসি শো আপ করে। একটি শিশু জেলাসি তখনও শো আপ করতে পারে তার যখন 2 ইয়ার্স এজ হয়ে যায়। 2 ইয়ার্স এজের মধ্যে একটি শিশু জেলাসি শো করে, 2 ইয়ার্সের মধ্যে আমরা জানলাম। তারপরে একটি শিশু 2 ইয়ার্সের মধ্যে আমরা জানি যে দেখেছিলাম প্রফেসর স্মিথ দিয়েছিলেন যে একটি শিশুর ওয়ার্ড ডেভেলপমেন্ট হয় 272 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয় একটি শিশুর 2 ইয়ার্সের মধ্যে। 272 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয় 2 ইয়ার্সের মধ্যে। আপনারা লিখে নেবেন, এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি এক্সামের মধ্যে বারবার এসেছিল। তো আমি একটু ক্লিন করে নিই যাতে আমি উপর থেকে লিখতে পারবো। আপনারা লিখে নেবেন 6 উইকস কুইং, 6 মান্থসের মধ্যে 0 ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়নি, 6 মান্থের মধ্যে বাবলিং হয়, 1 ইয়ারের মধ্যে 1 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড শিখে, 18 to 24 মান্থের মধ্যে টেলিগ্রাফিক স্পিচ বা শর্ট স্পিচ 2টি শব্দ একত্রিত করে সে শিখে, যেমন বাবা, চাচা, মামা এগুলি শিখে। তারপরে 2 ইয়ার্সের মধ্যে 272টি শব্দ শিখে, এবং 2 ইয়ার্সের মধ্যে একটি শিশুর জেলাসি ফিল আসে, জেলাসি করতে পারে, এবং একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার প্রথম ভাষা ছিল কান্না। এতটুকু আমরা শিখে নিলাম। এখন দেখেন এই 2 ইয়ার্স পরে 6 ইয়ার অবধি পর্যন্ত আমরা যাব, তারপর আমাদের ক্লাস আজকের জন্য এতটুকু সমাপ্ত হবে। তারপর হচ্ছে
একটি শিশু 2 ইয়ার্স পর হচ্ছে 3 ইয়ার্স, 3 ইয়ার্সের মধ্যে একটি শিশুর 826 ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ 826টি। 3 ইয়ার্সের মধ্যে একটি শিশুর 3 ইয়ার্সে একটি শিশুর 826টি ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়, 826টি ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়। তারপর হচ্ছে 4 ইয়ার্সটা ইম্পর্টেন্ট। 4 ইয়ার্সের মধ্যে একটি শিশুর 2টি পয়েন্ট মনে রাখতে হবে আপনাদেরকে। ফার্স্ট অফ অল 1540টি ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়, এবং আরেকটি হচ্ছে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখে। একটি শিশু সবথেকে ভালো করে কোন এইজের মধ্যে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার টাং শিখতে পারে? এক্সামে লাস্ট ইয়ারে এসেছিল যে একটি শিশু 4 ইয়ার্স এইজের মধ্যে নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখে, অর্থাৎ তার মায়ের ভাষা ল্যাঙ্গুয়েজ 1 বলতে পারেন শেখে, রিজনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন শেখে। অর্থাৎ 4 ইয়ার্সের মধ্যে 2টি পয়েন্ট রয়েছে। ওয়ার্ড যদি ডেভেলপমেন্ট হয় 1540টি ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়, এবং তার নেটিভ ভাষা সে শিখে অর্থাৎ অর্জন করে, এবং নেটিভ ভাষা ভালো করে শিখে এবং বলতে পারে 4 ইয়ার্স এইজের মধ্যে। তারপর হচ্ছে 5 ইয়ার্সের মধ্যে আমরা দেখেছিলাম, প্রফেসর স্মিথ দিয়েছিলেন 5 ইয়ার্সের মধ্যে একটি শিশু 2072 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়, 2072 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয় 5 ইয়ার্সের মধ্যে। তারপর আমরা দেখব 6 ইয়ার্সের মধ্যে একটি শিশুর অর্থাৎ 2526টি ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়। তো আমরা আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা জানলাম সোশ্যালাইজেশন কাকে বলে, তারপর আমরা জানলাম ফিচার্স অফ সোশ্যালাইজেশন, তারপরে টাইপস অফ সোশ্যালাইজেশন প্রাইমারি সেকেন্ডারি, তারপরে এজেন্টস অফ সোশ্যালাইজেশন জানলাম। তারপরে আমরা ইউরি বনফেন বার্নারের 1970-তে উনি যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি দিয়েছিলেন তা আমরা জানলাম। তারপরে তার ফার্স্টে স্টেজ ওনার শিখলাম ভালো করে, মাইক্রো, মেজো, এক্সো, ম্যাক্রো অ্যান্ড ক্রোনো। তারপরে আমরা দেখলাম প্রফেসর স্মিথের একটি শিশুর কীভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, জন্মের সময় কান্না হয়, তারপর তার জন্মের 1 ইয়ারের সময়, তারপর 6 উইকের সময় কুইং হয়, 6 মান্থের সময় 4 মান্থে তার 0 ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়, তারপর হচ্ছে 6 মান্থে তার বাবলিং হয়। তারপর আমরা দেখেছি 1 ইয়ারের মধ্যে 1 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড আসে। 2 ইয়ারের মধ্যে আমরা দেখেছি 272 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়। 18 to 24 মান্থের মধ্যে টেলিগ্রাফিক স্পিচ ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ শর্ট সেন্টেন্স তৈরি করে বলতে পারে বাবা, মামা, চাচা এগুলি। তারপর 3 বছর বয়সের মধ্যে আমরা দেখেছি 840টি শব্দ ডেভেলপমেন্ট হয়, 840টি এরকম শব্দ ডেভেলপমেন্ট হয়। তারপরে 4 ইয়ার্সের মধ্যে আমরা দেখেছি একটি শিশুর নেটিভ ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখে এবং 1540টির মতো শব্দ সে শেখে। তারপরে আমরা দেখেছি 5 ইয়ার্সের মধ্যে 2072টি তার ওয়ার্ড ডেভেলপমেন্ট হয়, এবং 6 ইয়ার্সের মধ্যে আমরা দেখেছি 2562 অর্থাৎ 2562 ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য আপনার ভালো লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাস থেকে সোশ্যালাইজেশন থেকে তো 4টি কোয়েশন আসে, এবং এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে 2টি অথবা 1টি কোয়েশন আসে, অর্থাৎ এই ক্লাস থেকে আপনার 5টি এবং 6টি মার্কস ডেফিনেটলি আপনার সিটেট এক্সামের মধ্যে আসবে। একদম ইম্পর্টেন্ট ক্লাসটি। আপনি যদি বুঝতে অসুবিধা হয় আবারও আপনি প্রথম থেকে ক্লাসটি দেখবেন। আর আপনাদের ক্লাসটি শো আপ করতে গিয়ে এতটা কষ্ট করতে হয়। আজকে ক্লাস ভাবছিলাম নিব না, কিন্তু অনেকে আমাকে ফোন করে বললেন যে আপনি ক্লাস আমাদেরকে ক্লাস আপলোড করেন বা ক্লাস দেন, তখন আমি বাধ্য হয়ে ক্লাসটি নিচ্ছি। তো আপনারা এত কষ্ট করে আপনাদের জন্য ক্লাসগুলি শো আপ করি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি অ্যাপ্রিসিয়েট হব, আরও বেশি উৎসাহিত হব। আপনাদের জন্য ইউনিক ক্লাস তৈরি করে নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনারা এক ক্লাসের মধ্যে থেকে 2-4টি ক্লাস অন্য 2-4টি ক্লাস আপনারা কমপ্লিট করে নেন। আর এই ক্লাসগুলি হচ্ছে আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার টাং দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি একবার শুনলে আপনার মাইন্ডে ক্যাচ আপ হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, তখন আপনার বারবার শুনতে হবে না। অর্থাৎ অন্য ভাষার কাউকে যদি আপনি ফলো করেন, তার থেকে আপনি যা বুঝবেন শিখবেন যতটুকু সময় লাগবে তার থেকে কম সময়ের মধ্যে আমার ক্লাসগুলি ফলো করলে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর আশা করি আপনি ক্লাসটি শেয়ার করবেন। ক্লাসটি ভালো ভালো লাগবে নিশ্চয়। লাইক করবেন, শেয়ার করবেন। যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। যখন আমি নিউ ভিডিও আপলোড করব, নিউ ক্লাস আপলোড করব, আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং আমি আশা করি যে আপনারা যারা আমার ক্লাস পছন্দ করেন, আমার বোঝানোকে পছন্দ করেন, তো আপনারা কি করবেন, আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আমি বেশি দিন হয়নি, 9 days 10 days হয়েছে ক্লাস শুরু করার, তো আপনারা এখন আমাদের সাপোর্টের প্রয়োজন। আপনারা আপনাদের অনেক সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন, গ্রুপস ইউজ করে থাকেন, সোশ্যাল গ্রুপস রয়েছে, আপনারা সবাই আপনাদের স্ট্যাটাসে ইউজ করবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। ফ্রেন্ডস, এরপরে আপনার রিলেটিভস রয়েছেন, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন। যারা সিটেটে স্টাডি করছেন তাদেরকেও শেয়ার করতে পারেন। তো আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।